আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কাল আসছে ৬,০৩,৬৮১ কোটি টাকার বাজেট প্রবৃদ্ধির লক্ষ্য ৭.২%। ভারতের সহস্রাধিক নারী পাচার, নির্যাতনের শিকার কিশোরীর মামলার পর গ্রেপ্তার আরও ৩। জঙ্গিবাদী মতাদর্শ বাস্তবায়নের আখড়া মাদ্রাসা মূলধারা শিক্ষায় ফিরিয়ে আনার আহ্বান। প্রধানমন্ত্রীর নির্দেশে টিএসসির পরিবেশ বান্ধব নতুন নকশা, অবিকৃত থাকবে ঐতিহাসিক স্থাপনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২:২১ সংবাদে আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কাল সংসদে উঠছে 2021-22 অর্থ বছরের জাতীয় বাজেট। জীবন জীবিকা ও ব্যবসা বাণিজ্যে গতি ফেরাতে প্রায় ৬,০৩,৬৮১ কোটি টাকার বাজেট দিচ্ছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। স্থানীয় শিল্পের সুরক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সহ মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন গুরুত্ব পাচ্ছে। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.২%, আর মূল্যস্ফীতি ৫.৩% আটকে রাখার প্রচেষ্টা থাকছে করোনাকালীন সম্প্রসারণমূলক এই বাজেটে। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনা মহামারীতে জীবন জীবিকা রক্ষার লড়াই করছে মানুষ। ব্যবসা বাণিজ্য সচল রাখতে মরিয়া উদ্যোক্তারা। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সহ প্রায় সব খাতে করোনার থাবা। এমন পরিস্থিতির মধ্যে 2021-22 অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। এতে থাকছে করোনা মোকাবেলা করে উন্নয়ন অগ্রগতি এগিয়ে নেওয়ার প্রত্যয়। পিছিয়ে পড়া মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী তাদেরকে সাথে রেখে আমরা এগিয়ে যেতে চাই। এবারের বাজেটের সম্ভাব্য আকার হতে পারে ৬,০৩,৬২১ কোটি টাকা, যা চলতি অর্থবছরের ৫,৬৮,০০০ কোটি টাকার বাজেটের চেয়ে বড়। বিদেশি অনুদান সহ বাজেটের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৩,৯২,৪৯০ কোটি টাকা, চলতি অর্থবছরের চেয়ে প্রায় ১০,০০০ কোটি টাকা বেশি। এদিকে করোনার কারণে লক্ষ্যমাত্রা অর্জনে বড় চ্যালেঞ্জ থাকায় রাজস্ব আদায়ে এনবিআরের উপর বাড়তি বোঝা চাপাতে চাচ্ছেন না অর্থমন্ত্রী। তাই চলতি অর্থবছরের মতোই ৩,৩০,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য পাচ্ছে সংস্থাটি। তারপরেও বাজেটে বড় আকারের ঘাটতি থাকছে। বিদেশি অনুদান হিসেবে না নিলে ঘাটতির আকার হতে পারে ২,১৪,৬৮১ কোটি টাকা, যা জিডিপির প্রায় ৬.২%। এদিকে ঘাটতি পূরণে ঋণই হচ্ছে বড় উৎস। অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের লক্ষ্য ১,১৩,৪৫৩ কোটি টাকা, আর বিদেশি উৎস থেকে আসবে প্রায় ৯৭,৭৩৮ কোটি টাকা। এছাড়া ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা বাড়ার সাথে সঞ্চয়পত্র বিক্রিও বাড়াতে চান অর্থমন্ত্রী। এ খাত থেকে নেওয়া হতে পারে ৩২,০০০ কোটি টাকা। করোনা মোকাবেলায় ভর্তুকি, প্রণোদনা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে রাজস্ব ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও যথাসময়ে চলমান প্রকল্প শেষ করতে চায় সরকার। তাই এবারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার বেড়ে দাঁড়িয়েছে ২,২৫,১২৪ কোটি টাকা। সর্বোচ্চ ৬১,৬৩১ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে পরিবহন ও সড়ক যোগাযোগ খাত। গুরুত্ব পাচ্ছে মেগা প্রকল্পগুলো। নতুন বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য ৭.২%, আর মূল্যস্ফীতি ৫.৩%-এর মধ্যেই আটকে রাখার চেষ্টা থাকবে। এদিকে বাজেটের অনুন্নয়ন ব্যয় বাড়ছে। এ খাতে ব্যয় হতে পারে ৩,৭৭,৭৫৬ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরের বাজেটে শুধুমাত্র ভর্তুকি ও প্রণোদনা মিলে প্রায় ৪৮,৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। কৃষি ও বিদ্যুৎ খাত পাচ্ছে সর্বোচ্চ ভর্তুকি। অর্থমন্ত্রী জানালেন, সবার জন্য একটি সময়োপযোগী বাজেট দিতে চান তিনি। করোনা মহামারীর এই পরিস্থিতিতে জীবন জীবিকা ও ব্যবসা রক্ষার সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে ২০২১-২২ অর্থবছরের বাজেটে। শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নের পাশাপাশি করোনায় হারিয়ে যাওয়া অর্থনীতি পুনরুদ্ধারে প্রাধান্য পাবে এবারের বাজেটে। তাই তো অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বিদেশি বিনিয়োগ আকৃষ্টের পাশাপাশি দেশীয় শিল্প বিকাশেও প্রাধান্য দিচ্ছেন। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা। ভারতে পাচার হয়ে নির্যাতনের শিকার কিশোরীর মামলার পর নারী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ এ তথ্য জানিয়েছে। এদের সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। ভারতে পাচার হওয়া এক কিশোরী ৩ মাস বন্দিদশা থেকে পালিয়ে দেশে ফিরে হাতিরঝিল থানায় মামলা করার পর ওই ৩ জনকে গ্রেফতার করা হয়। এরা বিভিন্ন পর্যায়ে বাকি যে সমস্ত যারা একটা পাচার কাজে একটা চেইনের মতো মেনটেন করা হয়, যেখানে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্টেজে তাদেরকে সহযোগিতা করে তাদের সবারই নাম আমরা পেয়েছি এবং তাদেরকে আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। উপমহাদেশের শিক্ষা ব্যবস্থায় বিস্ফোরা হয়ে উঠেছে মাদ্রাসা শিক্ষা। এখন কেবলই স্বার্থ, অনৈতিক উদ্দেশ্য ও জঙ্গিবাদী মতাদর্শ বাস্তবায়নের আকড়া মাদ্রাসাগুলো। গবেষক ও ইসলামী চিন্তাবিদরা বলছেন, সময় এসেছে মাদ্রাসাগুলোকে মানবিক করার। মাদ্রাসার নির্যাতন নিয়ে আদিত্য মামুনের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। এমন কোমলমতি শিশুদের মোলায়েম সুরের মূর্ছনায় শুরু হয় মাদ্রাসার সকাল। অথচ এই চিত্রের আড়ালে রয়েছে দুঃসহ যন্ত্রণার অব্যক্ত হাজারো কথা। ছোট্ট বুকে বড় বড় ক্ষত নিয়েই বেড়ে উঠছে এই শিশুরা। একটা জিনিস আরো কমে না লুঙ্গি উঠে তুলনামূলক অসহায় কিংবা পিতৃমাতৃহীনরাই যায় মাদ্রাসায়। কখনো কখনো অভিভাবকরাও পরকালে পূর্ণের আশায় মাদ্রাসায় পাঠান আদরের সন্তানদের, কিন্তু তারা জানেন না যাদের হাতে তুলে দিচ্ছেন প্রিয় সন্তানকে, সেখানে হর রোজ বিকৃত যৌনাচারের শিকার হচ্ছে শিশুরা। বেশিরভাগ সময় যাদের বাবা মা আছেও তাদের মধ্যে হয় কি যে ধর্মীয় গুরু একটা কাজ করেছেন, আচ্ছা ঠিক আছে এটা নিয়ে কথা বললে হয়তো ইসলামের বদনাম হবে, অতএব এটাকে চেপে যাই। ফতোয়া, ভয়, লোভ, হুমকি, এমনকি নিত্য নিপীড়ন চালিয়ে মাদ্রাসার শিক্ষকরা ছাত্রদের বাধ্য করে বিকৃত যৌনাচারে। ইসলাম কখনো এসব হীনকর্ম সমর্থন করে না বলে জানান এই চিন্তাবিদ। এটা সম্পূর্ণভাবে নাজায়েজ। শিক্ষকের কাছে নিরাপদ থাকবে তার ছাত্র। ইসলামের নামে কোরআন হাদিসের অবমাননা করে যারা এসব করছে তাদের বয়কটের আহ্বানও তার। কওমি মাদ্রাসায় সরকারের নিয়ন্ত্রণের অভাব এসবের জন্য দায়ী বলছেন সাংবাদিক, লেখক, গবেষক শাহরিয়ার কবির। এটা হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময় এদেরকে মূলধারার শিক্ষা নিয়ে ফিরিয়ে আনা। আমাদের সংবিধানে তো শিক্ষাকে একমুখীর কথা বলা হয়েছে, একমুখী শিক্ষা যদি নাও করা যায় এখন আপাতত, এদেরকে মূলধারায় আনতে অসুবিধাটা কোথায়? মূলধারার শিক্ষায় তাদের ফিরিয়ে আনা না হলে হুমকিতে থাকবে দেশের বৃহৎ এই জনগোষ্ঠী। একই সঙ্গে জঙ্গিবাদের চর্চা বাড়ার আশঙ্কাও রয়েছে। মনোজগতে এই যে তৈরি করা হয় একটা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসির প্রস্তাবিত নকশা আরও পরিবেশ বান্ধব করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বর্তমান কিছু স্থাপনা বহাল রেখে নারীদের জন্য সুইমিং পুল, খেলার মাঠ নির্মাণের কথাও বলেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান জানান, নতুন নকশা প্রণয়নের কাজ শেষ হলেই শুরু হবে নির্মাণ কাজ। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র টিএসসি। টিএসসি একটি স্থাপনা শুধু নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের সাংস্কৃতিক, রাজনৈতিক বহু স্মৃতি ও ইতিহাস। 60-এর দশকে টিএসসির মূল ভবন নকশা করেন গ্রিক স্থপতি কনস্ট্যান্টিনোস অ্যাপোস্টোলোডক্সিয়াডিস। গত বছরের 2 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী টিএসসিকে আধুনিকায়নের কথা বলেন। প্রস্তাবিত নকশায় অসন্তুষ্টি প্রকাশ করে সেটি পরিবেশ বান্ধব করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় পরিবার তাদেরকে চাহিদা যোগান দিতে পারে এমন ধরনের একটি ছাত্র শিক্ষক কেন্দ্র বানানোর পরামর্শ দিয়েছিলেন। টিএসসির ভেতরে গ্রিক নাগরিক আর্গিরির সমাধি ও মন্দির স্থাপনা অবিকৃত রাখার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নারীদের জন্য সুইমিং পুল, ছোট বড় মাপের অডিটোরিয়াম বানানোরও নির্দেশ দেন তিনি। ছাত্রদের যে সংগঠন, সেই সংগঠনগুলো কাজ করতে সক্ষম, সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে এবং এই পুরো যে টিএসসির যে আয়তন সেগুলোকে বিবেচনায় নিয়ে অত্যাধুনিক, পরিবেশ বান্ধব, যুগ উপযোগী একটি টিএসসি তৈরি করা। নতুন নকশা প্রধানমন্ত্রীকে দেখানোর পর নির্মাণ কাজ শুরু হবে বলে জানান উপাচার্য। দেখার জন্য সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।
নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনাকালে দেশে বাল্য বিবাহ বেড়েছে 50%। সামাজিক নিরাপত্তাহীনতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। আমন্ত্রণ আবারও দুপুর 2টার 21 সংবাদে। করোনাকালে দেশে বাল্য বিবাহ বেড়েছে 50%। 13 থেকে 15 বছরের মধ্যে বিয়ে হচ্ছে প্রায় 48% মেয়ের। মানুষের জন্য ফাউন্ডেশনের জরিপে উঠে এসেছে এ তথ্য। এজন্য স্কুল বন্ধ থাকা, আয় কমে যাওয়া ও নিরাপত্তাহীনতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। কোভিড পরিস্থিতিতে বাল্যবিবাহ ঠেকাতে নীতি নির্ধারকদের সুস্পষ্ট ও সমন্বিত পরিকল্পনা নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনাকালের বাংলাদেশ সংক্রমণ আর মৃত্যুর থাবায় জনজীবনে এসেছে বড় পরিবর্তন। প্রভাব পড়েছে অর্থনীতিতেও। আয় কমে যাওয়াকে হাতিয়ার হিসেবে নিয়ে অনেক অভিভাবক কন্যা সন্তানের তাড়াতাড়ি বিয়ে দিচ্ছেন। ইউনিসেফ, ইউএনএফপি ও প্ল্যান বাংলাদেশের সহায়তায় মানুষের জন্য ফাউন্ডেশন 2020 সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত 21টি জেলার 84টি উপজেলায় জরিপ চালায় বাল্যবিবাহ নিয়ে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলা হয় 21 জেলায় 13,886টি বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বরগুনায় 1,512, কুড়িগ্রামে 1,272 ও নীলফামারীতে 1,222টি বাল্যবিবাহ হয়েছে। 16 থেকে 17 বছরের মধ্যে 50.6% মেয়ের বিয়ে হয়েছে। 13 থেকে 15 বছরের মধ্যে 47.7% এবং 1.7% মেয়ের বিয়ে হয়েছে 10 থেকে 12 বছর বয়সে। স্কুল বন্ধ, বাড়িতে বসে আছে, এইসব কারণে বাবা-মারা একটা ছিল, বিজনেস লস হয়েছে, চাকরি হারিয়েছে, সবগুলো মিলিয়েই কিন্তু তারা এই বাল্যবিয়ে প্রায় 5,098 জনের মতো তাদেরও বাল্যবিয়ে হচ্ছে কিছুদিন আগে। তাদের মধ্যে এরা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হচ্ছে। করোনায় দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকা ও আয় কমে যাওয়াকে বাল্যবিবাহ বেড়ে যাওয়ার কারণ হিসেবে দেখা হচ্ছে। করোনার আগে যেরকম একটা বাল্যবিবাহ প্রতিরোধের জন্য যেরকম একটা উদ্যোগ ছিল প্রশাসনিক, এবং সামাজিক একটা উদ্যোগ ছিল, সেই উদ্যোগে তো নিশ্চয়ই কিছুটা ভাটা পড়ছে। মেয়েরা ঘরে আছে, স্কুলে যেতে পারছে না, বেশিরভাগ পরিবারই কর্মসংস্থান তাদের চলে গেছে, তারা একটা অসম্ভব দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। নীতি নির্ধারণী পর্যায় থেকে জরুরি পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বাল্যবিবাহ নিয়ে সংকট আরো ঘনীভূত হবে বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ নানানভাবেই কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছিল, সেখানে নারীর ক্ষমতায়নে, নারীর উন্নয়নের দিকে কিন্তু বাংলাদেশ অনেক দিক থেকে কিন্তু একটা জাতীয় এবং আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আমরা একেবারে একটা মনে হয় পিছন দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা বিরাজ করছে। বাল্যবিবাহ রোধে সচেতনতার পাশাপাশি জরুরি দৃষ্টিভঙ্গি বদলানো। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। চা রপ্তানিতে 20% নগদ সহায়তা আর আমদানিতে শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ চা বোর্ড। জাতীয় চা দিবস উপলক্ষে অনলাইন সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান। আর চা শিল্পের উন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, জাতির পিতার স্মৃতি বিজড়িত চা শিল্পের উন্নয়নে সরকার নতুন করে জমি অধিগ্রহণের কর্মসূচি হাতে নিয়েছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। ব্রিটিশদের উদ্যোগে এই উপমহাদেশে চা শিল্পের যাত্রা শুরু। প্রথম দিকে কেবল পার্বত্য অঞ্চলে চাষ হলেও কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে দেশের উত্তরাঞ্চল সহ আরও কিছু এলাকাতেও চা বাগান গড়ে উঠেছে। প্রথম বাঙালি হিসেবে 1957 সালের 4 জুন চা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিনটিকে স্মরণে রাখতে প্রথমবারের মতো আগামী 4 জুন জাতীয় চা দিবস পালন করতে যাচ্ছে সরকার। এ উপলক্ষে অনলাইন সংবাদ সম্মেলনে চা শিল্পের বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনার নানা তথ্য তুলে ধরেন বাণিজ্য সচিব সহ চা বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। এক্সপোর্ট ইনসেন্টিভ, ক্যাশ ইনসেন্টিভ 20%, সেটির জন্য প্রস্তাব সচিব মহোদয়ের দপ্তরে আছেন, উনি পরীক্ষা নিরীক্ষা করছেন। তাছাড়াও চা শিল্পের সাথে যারা জড়িত তাদেরকে ওয়্যারহাউস ফ্যাসিলিটিস আমরা দেওয়া হয়, যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে তাদেরকে ফ্যাসিলিটিস দেওয়া হয়। উৎপাদন বাড়ার পাশাপাশি চায়ের অভ্যন্তরীণ বাজারও বাড়ছে, তাই প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না রপ্তানি। তবে নিজস্ব চায়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণের কারণে সাশ্রয় হচ্ছে দেশীয় টাকা। 1,40,000 শ্রমিক কাজ করে। আসলে আমাদের যা তৈরি হয়, যা হয়, সবটাই আমরা কিন্তু
দেশেই ব্যবহার করি। চা রপ্তানি থেকে বর্তমানে আয় হয় ৩৫ কোটি টাকা, আর অভ্যন্তরীণ বাজারের আকার ৩৫০০ কোটি টাকারও বেশি। রপ্তানি ৩৫ কোটি, কিন্তু আমাদের টোটাল ভ্যালু যে দেশে কনজিউম করি আমরা ৩৫০০ কোটি টাকা। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। হামাসের শীর্ষ নেতা জামাল আল তাওয়েলকে অপহরণ, মোসাদকে দুষছে হামাস। আর এই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাল আসছে 6,03,681 কোটি টাকার বাজেট, প্রবৃদ্ধির লক্ষ্য 7.2%। ভারতের সহস্রাধিক নারী পাচার, নির্যাতনের শিকার কিশোরীর মামলার পর গ্রেপ্তার আরও 3। জঙ্গিবাদী মতাদর্শ বাস্তবায়নের আখড়া মাদ্রাসা, মূলধারা শিক্ষায় ফিরিয়ে আনার আহ্বান। প্রধানমন্ত্রীর নির্দেশে টিএসসির পরিবেশ বান্ধব নতুন নকশা, অবিকৃত থাকবে ঐতিহাসিক স্থাপনা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বিকাল 4টায় 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।